গণমাধ্যম কর্মীরা এখন চাপে আছেন। জিলুর একটা তালিকা দিয়েছেন, সম্পাদক, মালিক পক্ষ এবং সরকার। তার বাইরেও আরেকটা পক্ষ আছে। সেটাকে আপনি যেভাবে চিহ্নিত করেন, সেটাকে আপনি সামাজিক শক্তি বলেন, ক্ষেত্র বিশেষে মবে যা রূপান্তরিত হয়, মবিলাইজেশন থেকে এক জিনিস, মবিলাইজেশন, মব আরেক জিনিস, কিন্তু সামাজিক শক্তির চাপ আপনারা কম বেশি দেখেন। সেটা লিখবার পরে দেখেন, না লিখেও দেখেন। এটা কেবল যে সাংবাদিকদের উপর চাপ তৈরি হচ্ছে তা নয়, এই চাপ তৈরি হয়েছে এবং এই চাপটা হচ্ছে যে কোনো রকম গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন আপনি একটা অথরিটেরিয়ান, বিশেষ করে অটোক্রেটিক রেজিম থেকে যখন আপনি ট্রানজিশনে যাবেন, সারা পৃথিবীর এক্সপেরিয়েন্স হচ্ছে যে কিছু কিছু ইনস্টেবিলিটি তৈরি হয়, কিছু কিছু ফোর্সেস তৈরি হয়, কিছু শক্তি তার মতো করে কাজ করার চেষ্টা করে এবং তার কিছু কিছু রিফ্লেকশন দেখা যায়। বাংলাদেশে যা ঘটছে সেটা সেই অর্থেই আমি বিবেচনা করি। অন্যান্য অনেক ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে এই ধরনের ট্রানজিশনের সময় এই শক্তিগুলো পরস্পরের মধ্যে সংঘাতে যুক্ত হয়েছে এবং এক ভয়াবহ রকম সহিংসতার পর্যবেসিত হয়েছে। আমাদের সকলকেই স্বীকার করতে হবে যে গত এক বছরে বাংলাদেশে বিভিন্ন রকম সহিংস ঘটনা সত্ত্বেও সাধারণত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সময়, বিশেষত দীর্ঘ সময় ধরে একটি কর্তৃত্ববাদী সরকার এবং ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র থেকে যখন আপনার সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তখন এইরকম ট্রানজিশনের সময় যতটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত, সৌভাগ্যবশত আমরা সেটাতে পা দিইনি। এই জন্য রাজনৈতিক শক্তিগুলোকে ধন্যবাদ দেওয়া দরকার। সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব ততটা করা হয়েছে বলে আরেকটু বেশি করতে পারলে ভালো হতো, কিন্তু তারপরেও এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে আমি অন্যান্য যে কোনো দেশে ডেমোক্রেটিক ট্রানজিশন, যেখানে বিশেষত অটোক্রেটিক রেজিম খুব ভায়োলেন্টলি রেসপন্ড করেছে, সে সমস্ত কিন্তু বড় রকমের সহিংসতার দিকে গেছে। আমরা সেটা যাইনি, সেটা সৌভাগ্যের বিষয়। সেই কারণে আমি এই সামাজিক শক্তিটার কথা বললাম। আমি তো জাস্টিফাই করছি না, কিন্তু এই শক্তিটাও সাংবাদিকতার জন্য একটা বড় রকমের হুমকি হিসেবে উপস্থিত হয়েছে। এটা আপনাকে বিবেচনা করতে হবে। সরকার, মালিক পক্ষ এবং সম্পাদকের বাইরেও এইরকম একটা শক্তি তৈরি হয়েছে, যে শক্তিটা আপনাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এটা আমাদের সকলের ধর্তব্যে নেওয়া দরকার। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে দীর্ঘদিন যাবতীয় আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি এবং শেষ পর্যন্ত তা অর্জনের পথে পরে রকম বাধা তৈরি হয়। তার একটা বড় কারণ হচ্ছে এই যে বাংলাদেশের মিডিয়াগুলো আসলে কর্পোরেট এন্টিটি হিসেবে ইমার্জ করে নাই। আমি জানি অনেকে কথাটা শোনার পর একটু ক্ষুব্ধ হবে না, মাত্র বাংলাদেশের গণমাধ্যমগুলো, গণমাধ্যমের হাউসগুলো যদি শুধুমাত্র মিডিয়ার কর্পোরেট ইন্টারেস্ট পার্সু করতেন, তাহলে এই পরিস্থিতি হতো না। আপনি খেয়াল করে দেখুন, বাংলাদেশের অধিকাংশ মিডিয়া, অধিকাংশ, সবগুলি নয়, তবে অধিকাংশের ক্ষেত্রে যেটা হয়, সেগুলি মিডিয়া হাউসগুলো অন্যান্য ব্যবসা বাণিজ্য সুরক্ষার ব্যবস্থা করে, শিল্ড হিসেবে ব্যবহৃত হয়। যতক্ষণ পর্যন্ত সেটা হবে, ততক্ষণ পর্যন্ত আপনি মিডিয়ার স্বাধীনতার কথা যাই বলেন না কেন, এই ধরনের পুঁজির রক্ষাকর্তা, এবং শুধু পুঁজি না, সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে তাদের ইমিডিয়েট ইন্টারেস্ট প্রোটেক্ট করা ছাড়া গণমাধ্যমগুলো খুব একটা ভালো ভূমিকা পালন করতে পারছে না। সিজিএসের পক্ষ থেকে আমরা একটি মিডিয়া ওনার্সদের একটা স্টাডি করেছিলাম কয়েক বছর আগে, আপনারা দেখতে পারেন। সেটা এখন ইফেক্টিভলি আমার কাছে মনে হয় যে কাজে দেবে। এই কারণে যে ধরুন, আমি খুব ব্লান্টলি বলি, এখানে উপস্থিত কতজন লোক বলতে পারবেন নিউ ইয়র্ক টাইমসের মালিককে? কতজন লোক বলতে পারবেন আশাই সিংহনের মালিককে? কতজন লোক বলতে পারবেন ওয়াশিংটন পোস্টের মালিককে, এলএ টাইমসের মালিককে, শিকাগো ট্রিবিউনের মালিককে, গার্ডিয়ানের মালিককে? বলতে পারবেন না। কিন্তু আপনি আমাকে বলে দিতে পারি, আপনাদের
প্রত্যেকে বলতে পারবেন বাংলাদেশের যতগুলি সংবাদপত্র আছে প্রত্যেকটার মালিকের নাম এবং তাদের কি কি রাজনৈতিক অভিলাষ আছে বলতে পারবেন তারা। তার কারণটা কি? কারণ হচ্ছে তাকে কিন্তু আপনি সম্পাদক হিসেবে চেনেন না, তাকে আপনি সংবাদপত্রের মালিক হিসেবে চেনেন না, আপনি তাকে চেনেন অন্য ব্যবসার কারণে। যতদিন পর্যন্ত এই অবস্থা থাকবে আপনি যেভাবেই বলেন না কেন, আমি জানি এটা খুব আনঅর্থোডক্স অ্যাপ্রোচ, আমি বলি যে যতদিন পর্যন্ত আপনি সংবাদপত্রের মালিকের নাম ধরে চিনবেন ততদিন পর্যন্ত সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা খুব দুর্বহ হবে, অসম্ভব না হবে। শেষ পর্যন্ত দেখুন আমরা সকলে কি করি, যাই শুনি যাই দেখি সোশ্যাল মিডিয়া, শেষ পর্যন্ত ক্রস চেক করি কোথায়, কতগুলি স্ট্যান্ডার্ড কতগুলো পরিচিত নিউজ মিডিয়ার কাছে কিন্তু আমরা যাই, সেটা বিবিসি হোক কি টাইমসই হোক কি আপনার গার্ডিয়ানই হোক কি আপনার সিএনএনই হোক, হ্যাঁ তাদের অনেক ডেফিসিয়েন্সি আছে, তারপরে কিন্তু আমরা যাই। কারণ হচ্ছে ক্রেডিবিলিটি, এই ক্রেডিবিলিটি জায়গাটা তৈরি হচ্ছে না শুধুমাত্র মানে আমরা অবশ্যই এই যে সুযোগটা তৈরি হয়েছে আমরা সব কিছু কেন সরকারের কাছে চাইছি। একটা অন্তর্বর্তী সরকার সব কিছুই করে দেবেন কেন? এখানে একটা প্রশ্ন উঠেছে, রাজনীতিবিদরা কি প্রতিশ্রুতি দিতে পারছেন যে তারা ক্ষমতায় গেলে ক্ষমতার বাইরে থাকবে, ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মতো ব্যবস্থা করে নিশ্চিত করতে পারবেন? এটা কোন সংস্কার কমিশন প্রস্তাব দিল অথবা না দিল তাতে কি যায় আসে আমাকে কিন্তু? কেন রাজনীতিবিদরা, এই দেশের রাজনীতিবিদরা 53 বছর পরে বলতে পারছেন না যে আমি ক্ষমতায় গেলে আমি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বিল অফ রাইটস করবো? সেটার জন্য কমিশনের কাছে বসে থাকতে হবে, সেটার জন্য 9 জন 6 জন লোক প্রস্তাব করবেন, তারপরে 2 মাস ধরে আলোচনা হবে, তারপরে ওনারা একমত হবেন, তাতে ঐক্যমত তৈরি হবে, সেখানে আবার মোটর ডিসেন্ট থাকবে কিনা সেই সব প্রশ্ন। এই কথাটা বলছেন না কেন আপনারা? সাংবাদিকরা বলছেন না কেন রাজনীতিবিদদেরকে? আমি আপনারা বললাম কারণ আমি এখন সাংবাদিকতা করি না, একসময় করতাম, করতে পারলে ভালো হতো, কিন্তু এই প্রশ্ন তো কেউ তুলছেন না। চালাবে রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার তো চালাবে না। এই জন্য তো এর নাম অন্তর্বর্তী সরকার। বিরাট একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে অর্জন, সেই অর্জনের সবটাই আপনারা এই সরকার করবে। রাজনৈতিক সংস্কৃতির বদল হবে না। সাংবাদিকতার মধ্যে আপনারা, আমি বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করি, 16 বছর ধরে যে পরিস্থিতি মোকাবেলা আপনারা করেছেন, কেন ইউনিয়নের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, সিভিল সোসাইটিতে যুক্ত করে এমন একটা কিছু তৈরি হলো না যারা আসলে গত 16 বছরকে রিভিউ করল? কেন, কি পরিস্থিতিতে মিডিয়াগুলি এই ভূমিকা পালন করেছে? কারণ একটা তো আছে, 5টা কারণ নিশ্চয়ই আছে, 10টা কারণ নিশ্চয়ই আছে। এই জন্য আমি কেন বাইরের কাছে যাব? বাইরের মধ্যে আমি বোঝাচ্ছি কেন সাংবাদিকের ইউনিয়ন, সাংবাদিকের মালিক পক্ষ, সম্পাদক পরিষদ বলেন, আপনি সাংবাদিক ইউনিয়ন বলেন, তারা তো একসাথে হয়ে বসতে পারতেন। 1 বছর তো গেছে, বসেছেন তারা, বসে বলুন যে 16 বছর আমরা এই ব্যবস্থা মোকাবেলা করেছি, এই অন্তর্বর্তী সরকার চলে যাবে, একটা রাজনৈতিক সরকার আসবে, রাজনৈতিক মানে দলের সরকার আসবে, এটাও রাজনৈতিক সরকার, কোনো কিছু রাজনৈতিক কিছু, দলের সরকার আসবে তো, এটা তো আমরাও চাই দলেরই সরকার আসবে। আপনি চান, আমি চান, নাগরিকরা চান, তখন এই অবস্থায় মোকাবেলা করবো না, তার ব্যবস্থাটা কে নেবে? তারা না অন্তর্বর্তী সরকার 10টা আইন করে দিয়ে গেল, কি হবে বলেন আমাকে? সেটা পার্লামেন্টে যাবে, সেই পার্লামেন্টে সেই অর্ডিন্যান্স যদি র্যাটিফাইড না হয় তাহলে এটার কোনো 2 পয়সা দাম নেই, 2 পয়সা দাম নেই। আমি জানি খুব হার্শ ল্যাঙ্গুয়েজ, তাহলে আইন দিয়ে কীভাবে হবে? আপনি কালচার বদলাচ্ছেন না, মালিকানার ধরন বদলাচ্ছেন না,
দখল একজনের কাছ থেকে আরেকজনের দখলে যাচ্ছে, সম্পাদক বদল হয়ে যাচ্ছে, তাই না? আপনি যে সম্পাদক হিসেবে দায়িত্ব নিচ্ছেন যে কাগজটা, তার গত 16 বছরের ভূমিকা, গত 20 বছরের ভূমিকা, 25 বছরের ভূমিকা একটা আছে। আপনি কি প্রথম দিন সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে এডিটোরিয়াল লিখে বলেছেন যে এখন থেকে আমি এইটা গত 16 বছরে এই পত্রিকার ভূমিকা ডিজাইন করি? কেউ করলেন না, কেউ করলেন না। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যমের দীর্ঘদিনের সংগ্রামের জায়গা থেকে বাস্তবতা বিবেচনা করে অভ্যন্তরীণভাবে কেন মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সিদ্ধান্তটা 365 দিনে নিতে পারলেন না যে আসেন আমরা আলাপ আলোচনা করে দেখি এই বিপদটা কেন ভবিষ্যতে ঠেকাবো। আমরা বসে থাকলাম তাই না, হবে একটা কমিশন হবে, একটা প্রতিষ্ঠান হবে, একটা কিছু তৈরি হবে, তারপরে ওনারা এসে আমাদেরকে রক্ষা করে দেবে। We are the one we have been waiting for, এই বলে দাঁড়ালেন না কেন? আমরা আমাদের জন্যই অপেক্ষা করছিলাম। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যখন যাবেন তারা কি আচরণ করবেন অতীত তার ইন্ডিকেশন। আশা করি হয়তো হবে না ভবিষ্যতে। আশা তো আপনার কৌশল নয়, আশা তো আপনার সুরক্ষা নয়। আমাকে আপনাকে সেটাই বিবেচনা করতে হবে।